এদিকে আজকের সবচেয়ে বড় খবর, আবারও যুদ্ধের ডামাডোল, ভেস্তে গেল ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের দক্ষিণাঞ্চল ও হরমুজকে কেন্দ্র করে ফের মার্কিন হামলা জটিল করে তুলেছে শান্তি আলোচনার পরিস্থিতি। এবার পুনরায় যুদ্ধ শুরু করলে ওয়াশিংটনকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এবার সংঘাত শুরু হলে তা আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। অন্যদিকে ইরানে হামলার জন্য বিভিন্ন লক্ষ্যবস্তুর একটি তালিকা তৈরি করছে মার্কিন যুদ্ধ মন্ত্রণালয়। এদিকে আরব আমিরাতের সেই দিন কোথায় গেল? ইরান যেভাবে গুড়িয়ে দিল আমিরাতের দম্ভ, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যেখানে বসে আঁকা হতো ইরান ধ্বংসের নীল নকশা, সেই আমিরাতের দম্ভের কবর রচনা করেছে খামেনির প্রতাপশালী যোদ্ধারা। মধ্যপ্রাচ্যের লিটল স্পার্টা নামে পরিচিত আমিরাত এতদিন নিজেকে দেখিয়েছে অপ্রতিরোধ্য সামরিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে। বন্দর, প্রক্সি যুদ্ধ, বিলিয়ন ডলারের বিনিয়োগ আর পরাশক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের আড়ালে আবুধাবি তৈরি করেছিল শক্তির এক চকচকে মুখোশ। কিন্তু ইরানের একের পর এক হামলায় সেই মুখোশ এখন ভেঙে পড়েছে প্রকাশ্যে। মিত্ররা পাশে দাঁড়ায়নি, আন্তর্জাতিক জোটও কাজে আসেনি। প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের এই লিটল স্পার্টা কি আসলে কাগজে বাঘ ছিল? তা নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে মিডল ইস্ট আই। এদিকে যুদ্ধ থেকে বের হতে মরিয়া ট্রাম্প, ছাড় দিচ্ছে না ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরান যুদ্ধ এখন যেন যুক্তরাষ্ট্রের জন্য এক অস্বস্তিকর বোঝা। যুদ্ধের শুরুতেই শক্ত অবস্থানের কথা বললেও এখন সে সংঘাত থেকে বের হওয়ার পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রস্তুতি সহজ করছে না ইরান, বরং সংহত গড়াচ্ছে, যুদ্ধ নিয়ে বাড়ছে মার্কিন জনগণের হতাশা। এদিকে নেতানিয়াহুর শাস্তি হবে মুসলিমদের হাতি, এরদোয়ানের কঠিন হুঁশিয়ারি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মুসলিমদের হাতেই উচিত শিক্ষা পাবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার এমনই কঠিন হুঁশিয়ারি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কিন্তু হঠাৎ কেন নেতানিয়াহুকে এমন হুঁশিয়ারি দিলেন এরদোয়ান? এদিকে রোহিঙ্গার পর আবারও শরণার্থীর ঢল, সীমান্তে মানুষের ঢল, মহা সংকটে বাংলাদেশ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মিয়ানমারের রোহিঙ্গা সংকটের সমাধান না হতেই বাংলাদেশকে আরেকটি শরণার্থী পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে ভারত। ইতোমধ্যেই বাংলাদেশে ঢুকতে ভারতীয় সীমান্তে হঠাৎই দেখা দিয়েছে শত শত মানুষের ভিড়। পশ্চিমবঙ্গ জুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান, জেলায় জেলায় হোল্ডিং সেন্টার নির্মাণ আর ধরপাকড়ের আতঙ্কে সীমান্তমুখী হচ্ছেন বাংলাদেশিরা। উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে নারী, শিশু, বৃদ্ধ সহ অসংখ্য মানুষ ট্রলি আর ব্যাগপত্র নিয়ে অপেক্ষা করছেন দেশে ফেরার অনুমতির জন্য। সীমান্ত জুড়ে তৈরি হয়েছে উৎকণ্ঠা আর অনিশ্চয়তার পরিবেশ। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পরিস্থিতি দ্রুত সামাল না দিলে বড় ধরনের মানবিক সংকটে রূপ নিতে পারে এটি। রোহিঙ্গা সংকটের চাপ এখনও সামলাচ্ছে বাংলাদেশ। এদিকে ইরানের পাশে সবসময় থাকবে পাকিস্তান, শাহবাজ শরীফ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরান যুদ্ধে আসলে কত সেনা হতাহত হয়েছে, এই সংখ্যা, প্রকৃত সংখ্যা আমেরিকার সরকার গোপন করছে। তারা বলছে মাত্র 15 জন সেনা নিহত হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই সংখ্যা অনেক বেশি। সেই সংখ্যাটা শুনলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন, বিস্মিত হতে পারেন। মানে পিলে চমকে যাওয়ার মতো একটা ঘটনা, যেটা আমেরিকা গোপন করছে। তো সেই তথ্য এবং তার বিভিন্ন দিক নিয়ে আমি আলোচনা করবো আজকে। পাশাপাশি কতগুলো ছোট ছোট টুকরো খবর আমি আপনাদেরকে জানাবো। এই টুকরো খবরগুলো আমি আগেই জানিয়ে দিই। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তিনি তুরস্ক, ইরাক, মিশর, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন। সোমবার ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালায় মার্কিন বাহিনী। এ ঘটনার পর স্বাভাবিকভাবে অনিশ্চিত হয়ে পড়েছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। এই অবস্থায় পুনরায় যুদ্ধ শুরু করলে ওয়াশিংটনকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান, যা ছাড়িয়ে যাবে আঞ্চলিক সীমানা। বিপ্লবী গার্ড বাহিনী IRGCর বরাতে এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স্ট নিউজ। এদিকে ইরানের বিষয়ে নিজ লক্ষ্যে অবিচল রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইরানের হামলার জন্য বিভিন্ন লক্ষ্যবস্তুর একটি তালিকা তৈরি করেছে মার্কিন যুদ্ধ বিভাগ। তবে পুনরায় সামরিক অভিযান শুরু হলে লক্ষ্যবস্তুগুলো চিহ্নিত করে আঘাত করা আগের চেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করলেও এই যুদ্ধকে ইরানের উজ্জ্বল বিজয় হিসেবে চিহ্নিত করবে তথাকথিত কিছু গণমাধ্যম। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে এমন বিদ্রুপাত্মক পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার হরমুজের কাছাকাছি ইরানের জলসীমায় মাইন স্থাপনের চেষ্টায় নিয়োজিত নৌকাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি জানিয়েছে মার্কিন সেন্টকম, যার পাল্টা জবাব দেওয়ার কথাও জানিয়েছে IRGC। বেশ কয়েকজন হতাহতের খবরও নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম। হরমুজের অবরোধ প্রত্যাহার না করার আহ্বান জানিয়ে ইরানি পার্লামেন্ট বরাবর একটি চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। IRGCর মন্তব্য, প্রণালী পুনরায় উন্মুক্ত করতে ওয়াশিংটনের উদ্দেশ্য নাকাল হয়েছে কৌশলগত পরাজয়ের মধ্য দিয়ে। হুঁশিয়ারি এসেছে, অস্ত্রসজ্জিত অবস্থায় অপেক্ষা করছে বিপ্লবী গার্ডের নৌবাহিনী। হামলা করতে এলে সমাধিস্থলে পরিণত করা হবে উপকূলীয় অঞ্চল। যেখানে বসে আঁকা হতো ইরান ধ্বংসের নীল নকশা, সেই আমিরাতের দম্ভের কবর রচনা করেছে খামেনির প্রতাপশালী যোদ্ধারা। মধ্যপ্রাচ্যের লিটল স্পার্টা নামে পরিচিত আমিরাত এতদিন নিজেকে দেখিয়েছে অপ্রতিরোধ্য সামরিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে। বন্দর, প্রক্সি যুদ্ধ, বিলিয়ন ডলারের বিনিয়োগ আর পরাশক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের আড়ালে আবুধাবি তৈরি করেছিল শক্তির এক চকচকে মুখোশ। কিন্তু ইরানের একের পর এক হামলায় সেই মুখোশ এখন ভেঙে পড়েছে প্রকাশ্যে। মিত্ররা পাশে দাঁড়ায়নি, আন্তর্জাতিক জোটও কাজে আসেনি। প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের এই লিটল স্পার্টা কি
কি আসলে কাগজে বাঘ ছিল তা নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে মিডল ইস্ট আই। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই সংযুক্ত আরব আমিরাতকে দেখা হতো এক উদীয়মান শক্তি হিসেবে। ছোট ভৌগোলিক আয়তন হলেও সামরিক সক্ষমতা, বৈশ্বিক বিনিয়োগ এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের কারণে দেশটিকে বলা হতো লিটল স্পার্টা। কিন্তু ইরান আমেরিকা সংঘাত ঘিরে সাম্প্রতিক উত্তেজনা সেই শক্তির মুখোশে বড় ধরনের ফাটল ধরিয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন বলছে, দীর্ঘদিন ধরে বন্দর নির্মাণ, বিশ্বজুড়ে বিনিয়োগ, প্রক্সি নেটওয়ার্ক গড়ে তোলা এবং পরাশক্তিগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখে নিজেদের ভৌগোলিক দুর্বলতা আড়াল করার চেষ্টা করেছে আমিরাত। ইয়েমেন থেকে সুদান পর্যন্ত বিভিন্ন অঞ্চলে ছায়াযুদ্ধের মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করে আবুধাবি এই বার্তাই দিতে চেয়েছিল যে তারা মধ্যপ্রাচ্যের নতুন শক্তি কেন্দ্র। কিন্তু গত কয়েক মাসে ইরানের ধারাবাহিক হামলায় আমিরাতের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর ধাক্কা লাগে সেই আত্মবিশ্বাসে। বিশ্লেষকরা বলছেন, এতদিন অর্থনৈতিক শক্তি ও কূটনৈতিক সম্পর্কের উপর ভর করে নিরাপত্তার যে ধারণা আমিরাত তৈরি করেছিল, বাস্তবে তা খুবই ভঙ্গুর। এই সংকট আরো স্পষ্ট হয়ে ওঠে আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাসের বক্তব্যে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের মিত্ররা সংকটের সময় পাশে দাঁড়ানোর বদলে মধ্যস্থতাকারীর ভূমিকায় নেমেছে, অর্থাৎ ইরানের বিরুদ্ধে আঞ্চলিক জোট গঠনের চেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে। ওয়াশিংটনে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল ওতাইবা হরমুজ প্রণালী খোলা রাখতে আন্তর্জাতিক সামরিক অভিযানের আহ্বান জানালেও বাস্তবতা ভিন্ন। যুক্তরাষ্ট্র কেবল মৌখিক সমর্থন দিয়েছে, চীন উদ্বেগ প্রকাশ করেই সীমাবদ্ধ থেকেছে, আর রাশিয়াও কোনো সামরিক সহায়তায় এগিয়ে আসেনি। ফলে আবুধাবি বুঝতে পারছে, অর্থ লবিং এবং আন্তর্জাতিক সম্পর্ক সবসময় নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। বিশ্লেষকদের মতে, বিশ্ব বাণিজ্য ও বৈশ্বিক বিনিয়োগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় আমিরাত এখন ইরানের সহজ টার্গেটে পরিণত হয়েছে। একটি হামলার মাধ্যমেই তেহরান আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বার্তা দিতে সক্ষম হয়েছে যে আমিরাতও ঝুঁকির বাইরে নয়। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত ও বাহরাইনের সঙ্গে বাস্তব ভিত্তিক নিরাপত্তা জোট গড়ে তোলাই এখন আমিরাতের সবচেয়ে কার্যকর পথ। কারণ লিটল স্পার্টা একা দাঁড়িয়ে থাকার যে ধারণা, ইরানের সাম্প্রতিক হামলা সেটিকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইরান যুদ্ধ এখন যেন যুক্তরাষ্ট্রের জন্য এক অস্বস্তিকর বোঝা। যুদ্ধের শুরুতেই শক্ত অবস্থানের কথা বললেও এখন সেই সংঘাত থেকে বের হওয়ার পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পরিস্থিতি সহজ করছে না ইরান, বরং সমন্বয় গড়াচ্ছে, যুদ্ধ নিয়ে বাড়ছে মার্কিন জনগণের হতাশা। সাম্প্রতিক কয়েকটি জরিপ বলছে, যুদ্ধ শুরুর সময় থেকে বেশিরভাগ মার্কিন এই সংঘাতের বিপক্ষে ছিলেন। এখন তাদের বড় অংশ মনে করছেন, দীর্ঘ সময় যুদ্ধ চালিয়েও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। একই সঙ্গে ইরানের কাছ থেকেও বড় কোনো ছাড় আদায় সম্ভব নয় বলেই ধারণা করছেন তারা। ফক্স নিউজের এক জরিপে দেখা গেছে, মাত্র 39% ভোটার মনে করছেন লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালিয়ে যাওয়া উচিত। তার বিপরীতে 61% চান নির্দিষ্ট সময়সীমার মধ্যেই যুদ্ধের ইতি টানা হোক। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস ও সিএনএ কলেজের যৌথ জরিপে 52% ভোটার বলছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা না হলেও যুদ্ধ বন্ধ করা উচিত। আর মাত্র 37% চান আলোচনা ব্যর্থ হলে আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু হোক। বিশ্লেষকরা বলছেন, এখন ট্রাম্পের সামনে মূলত দুটি পথ খোলা। একদিকে আলোচনার মাধ্যমে দ্রুত যুদ্ধ থেকে বেরিয়ে আসা, অন্যদিকে সংঘাত আরো দীর্ঘায়িত করা। তবে দ্বিতীয় পথ বেছে নিলে রাজনৈতিকভাবে বড় মূল্য দিতে হতে পারে রিপাবলিকানদের। রাজনৈতিক আধিপত্য, ভৌগোলিক সম্প্রসারণ এবং রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের অপরাধে বারবার অভিযুক্ত হবার পরও কোনো কিছুকেই তোয়াক্কা করছেন না তিনি। মার্কিন মদতপুষ্ট প্রভাবশালী এই নেতার পরিণতি নিয়ে আবারও হুঙ্কার ছুড়লেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 27 মে ইস্তাম্বুলের চামলিদা মসজিদে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন অত্যাচারী শাসক হিসেবে আখ্যায়িত করেছেন এরদোয়ান। তিনি আশা প্রকাশ করেছেন, গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং একদিন মুসলিমদের হাতেই তার উপযুক্ত শিক্ষা হবে। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট তার বিশেষ বার্তায় বলেন, তাদের আধ্যাত্মিক ভূখণ্ডের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গাজায় যেসব ভাই বোনরা দুঃখ, কষ্ট এবং গভীর বেদনার মধ্য দিয়ে এই ঈদকে স্বাগত জানাচ্ছেন, তিনি তার ও তুরস্কের পক্ষ থেকে তাদের প্রতি গভীর সংহতি প্রকাশ করেন এবং প্রত্যেককে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। এরদোয়ান বলেন, ধর্মীয় উৎসবগুলো মূলত সামাজিক বন্ধন, পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সংহতিকে শক্তিশালী করার দিন। তবে এবার গাজা উপত্যকার চলমান পরিস্থিতি তুরস্ক সহ পুরো বিশ্বের মুসলমানদের ঈদ উদযাপনে বিষাদের ছায়া ফেলেছে। তিনি নেতানিয়াহুকে স্বৈরাচার উল্লেখ করে বলেন, নেতানিয়াহু নামের এই অত্যাচারী শাসককে একদিন বিশ্বের মুসলিমরাই উচিত শিক্ষা দিবে। মূলত এরদোয়ান ও নেতানিয়াহুর মধ্যকার রাজনৈতিক বিরোধ এবং গাজা সংঘাত নিয়ে তাদের বক্তব্য বিশ্ব রাজনীতিতে অত্যন্ত আলোচিত বিষয়। গাজায় নেতানিয়াহুর কর্মকাণ্ডকে তীব্র সমালোচনা করে তাকে বিভিন্ন সময় গাজার কসাই, ফেরাউন ও আধুনিক হিটলার হিসেবে আখ্যায়িত করেছেন তুর্কি প্রেসিডেন্ট। এছাড়াও প্রথম থেকেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র বিরোধিতা এবং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য জোরালো আহ্বান জানিয়ে আসছেন তিনি। এদিকে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে জানা যায়, 26 মে এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ফোনালাপে তারা তুরস্ক ইরান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ সময় যুদ্ধবিরতি আলোচনা সফল করতে তুরস্ক সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন এই নেতা। মিয়ানমারের রোহিঙ্গা সংকটের সমাধান না হতেই বাংলাদেশকে আরেকটি শরণার্থী পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে ভারত।
ইতোমধ্যেই বাংলাদেশে ঢুকতে ভারতীয় সীমান্তে হঠাৎই দেখা দিয়েছে শত শত মানুষের ভিড়। পশ্চিমবঙ্গ জুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান, জেলায় জেলায় হোল্ডিং সেন্টার নির্মাণ আর ধরপাকড়ের আতঙ্কে সীমান্তমুখী হচ্ছেন বাংলাদেশিরা। উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে নারী, শিশু, বৃদ্ধ সহ অসংখ্য মানুষ ট্রলি আর ব্যাগপত্র নিয়ে অপেক্ষা করছেন দেশে ফেরার অনুমতির জন্য। সীমান্ত জুড়ে তৈরি হয়েছে উৎকণ্ঠা আর অনিশ্চয়তার পরিবেশ। বিশ্লেষকরা আশঙ্কা করছেন পরিস্থিতি দ্রুত সামাল না দিলে বড় ধরনের মানবিক সংকটে রূপ নিতে পারে এটি। রোহিঙ্গা সংকটের চাপ এখনো সামলাচ্ছে বাংলাদেশ। তার মাঝেই সীমান্তে তৈরি হওয়া এই নতুন বাস্তবতা উদ্বেগ বাড়াচ্ছে কূটনৈতিক ও নিরাপত্তা মহলে। ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর নতুন করে তৈরি হয়েছে সীমান্ত সংকটের আশঙ্কা। শুভেন্দু অধিকারী সরকার গঠনের পর পশ্চিমবঙ্গ জুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রশাসনিক তৎপরতা বাড়াতেই বাংলাদেশে ফেরার আশায় সীমান্তে ভিড় জমাচ্ছেন শতাধিক বাংলাদেশি। ট্রলি, ব্যাগপত্র, নারী ও শিশু সহ তারা এখন অপেক্ষা করছেন বিএসএফ চেকপোস্টের সামনে। মঙ্গলবার সকাল থেকেই উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে দেখা যায় দীর্ঘ অপেক্ষার এই চিত্র। কেউ প্লাস্টিক পেতে বসে আছেন, কেউ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। সীমান্ত সংলগ্ন একটি অস্থায়ী ছাউনিতে অবস্থান নেন প্রায় 100 বাংলাদেশি। বাইরে আরো 30 থেকে 40 জনকে অপেক্ষা করতে দেখা যায়। একই ধরনের পরিস্থিতি ছিল সোমবারও। প্রশাসনিক সূত্র বলছে, সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মূলত অবৈধ অনুপ্রবেশকারী ও সন্দেহভাজন বিদেশিদের আটকে রাখতেই নেওয়া হয় এই উদ্যোগ। আর সেই ঘোষণার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে অবৈধভাবে ভারতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে। অনেকেই মনে করছেন আটক কিংবা দীর্ঘ আইনি জটিলতায় পড়ার আগেই দেশে ফিরে যাওয়াই নিরাপদ। তাই সীমান্তের পথে ছুটছেন তারা। সোমবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মালদা ও মুর্শিদাবাদ জেলায় হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে অন্তত 12 জন বাংলাদেশিকে। মালদার ইংরেজ বাজারের চন্দনবাগকে তৈরি শিবিরে রাখা হয়েছে 9 জনকে। তাদের মধ্যে রয়েছেন 3 জন নারী ও 6 জন শিশু কিশোর। অন্যদিকে মুর্শিদাবাদের লালগোলার পদ্মভবনে তৈরি হোল্ডিং সেন্টারে প্রথমে 3 জনকে রাখা হয়েছিল। পরে মঙ্গলবার আরো 11 জন বাংলাদেশিকে আটক করে সেখানে পাঠানো হয়েছে বলে জানা যায়। এদিকে ভারতীয় প্রশাসনিক সূত্র বলছে, সীমান্ত পারাপারের বিষয়টি নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বিএসএফ। তবে কবে নাগাদ তাদের ফেরত পাঠানো হবে সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি। ফলে অনিশ্চয়তা আর উদ্বেগ নিয়েই সীমান্তে দিন পার করছেন নারী, শিশু ও বৃদ্ধ সহ অপেক্ষমান বাংলাদেশিরা। দিকে ইরানের পাশে সবসময় থাকবে পাকিস্তান। শাহবাজ শরীফ। ঈদুল আজহা উপলক্ষে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, পাকিস্তান সবসময় একটি আন্তরিক বন্ধু ও প্রতিবেশী দেশ হিসেবে ইরানের পাশে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন। শাহবাজ শরীফ জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অঞ্চলে শান্তি বজায় রাখতে পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির সহ সৌদি আরব, কাতার এবং তুরস্কের ভূমিকারও প্রশংসা করেছেন। চলতি সংকটে ইরানে যে মূল্যবান প্রাণহানি ঘটেছে সে বিষয়ে গভীর সমবেদনা জানিয়ে শাহবাজ শরীফ বলেন, আমি ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সংহতির কথা পুনর্ব্যক্ত করেছি। ইরান যে কোনো পরিস্থিতিতেই পাকিস্তানকে একটি বিশ্বস্ত বন্ধু এবং প্রতিবেশী হিসেবে পাশে পাবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান শান্তি প্রচেষ্টা খুব শীঘ্রই একটি স্থায়ী চুক্তির দিকে নিয়ে যাবে, যা সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার পথ সুগম করবে। ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতাদের মধ্যেকার এই আলোচনা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধে আসলে কত সেনা হতাহত হয়েছে, এই সংখ্যা, প্রকৃত সংখ্যা আমেরিকা সরকার গোপন করছে। তারা বলছে মাত্র 15 জন সেনা নিহত হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই সংখ্যা অনেক বেশি। সেই সংখ্যাটা শুনলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন, বিস্মিত হতে পারেন। মানে পিলে চমকে যাওয়ার মতো একটা ঘটনা, যেটা আমেরিকা গোপন করছে। তো সেই তথ্য এবং তার বিভিন্ন দিক নিয়ে আমি আলোচনা করবো আজকে। পাশাপাশি কতগুলো ছোট ছোট টুকরো খবর আমি আপনাদেরকে জানাবো। এই টুকরো খবরগুলো আমি আগেই জানিয়ে দিই। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি তুরস্ক, ইরাক, মিশর বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন। মূলত তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এরপরে এই সমস্ত দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি মুসলিম বিশ্বের ঐক্য, শান্তি, সমৃদ্ধি এগুলো কামনা করেছেন, প্রত্যাশা করেছেন। এবং ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, এটা স্বাভাবিক ব্যাপার, এগুলো নিয়ে মত বিনিময় করেছেন, দৃষ্টিভঙ্গির বিনিময় হয়েছে। এপাশে আমেরিকা, ইরান দুই দেশের মধ্যে যে শান্তির প্রক্রিয়া চলছিল সেটা নিয়ে আজকে তেমন আসলে কোনো খবর নেই, কারণ আজকে তো ঈদের দিন। মোটামুটিভাবে ওই দিকের বেশিরভাগ দেশেই ঈদ, এই কারণে এই সমস্ত নিয়ে তৎপরতা তো সরকারিভাবেই করা যাবে না, স্বাভাবিক, আজকে বন্ধের দিন। তো এগুলো নিয়ে খুব একটা খবর নেই। কিন্তু একটা দুঃখজনক খবর হচ্ছে, আজকে আমি দেখলাম আল জাজিরাতে যে ভারতের বেশিরভাগ জায়গায় মুসলমানদেরকে প্রকাশ্যে ঈদের জামাতে না যাওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ ভারতের মুসলমানরা যাতে প্রকাশ্যে
ঈদের জামাতে না যায়। এটা আল জাজিরার খবর, আমার খবর না, কিন্তু আমি আল জাজিরা থেকে দেখে বুঝি। এবং সেখানে খুতবা দেওয়ার ব্যাপারটাও নিষিদ্ধ করা হয়েছে। খুতবার ব্যাপারটা নিষিদ্ধ করার কারণ আমার কাছে মনে হয় যে যেহেতু কুরবানির মাহাত্ম্য, কুরবানির গুরুত্ব, কুরবানি কেন আসলো, কোথা থেকে আসলো, কি ব্যাপার, এই সমস্ত নিয়ে আলোচনা হয়তো সেখানে আলটিমেটলি বিভিন্ন রকমের পশু, যেমন গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, বিভিন্ন রকমের পশু কুরবানির কথা প্রশ্ন আসে, সেখানে গরুর প্রশ্ন আসে। ভারত তো সাধারণত মুসলমানদেরকে গরু জবাই করতে দিতে চায় না, যদিও ভারত সারা বিশ্বে যে গোশত রপ্তানি করে তার ভিতরে 2-3 নম্বরে সম্ভবত ভারত আছে। তার মানে প্রচুর গরু গোশত ভারত রপ্তানি করে, সেগুলোকে জবাই করে না, সেগুলো তো জবাই করে। যখন মুসলমানরা জবাই করতে যায় তখন শুধু আপত্তি হয়। অথচ ভারতের সরকার তো সাধারণত হিন্দুই হয়, সরকার প্রধান, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আদার মন্ত্রী, মিনিস্টার বেশিরভাগই। সরকারিভাবে অনুমোদন দিয়ে রাখা হয়েছে গরু গোশত জবাই করে বা যেভাবে হোক সেগুলোকে বিক্রি করা যায়, বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা যায়। আর মুসলমানরা এই গরু জবাই করতে গেলে বিপদ। এটা আসলে খুবই দুঃখজনক, এটা মানবতা বিরোধী কাজ আমি মনে করি। এই কারণে যে একটা সম্প্রদায়ের তাদের উৎসব আছে, তাদের ধর্মীয় কিছু রেওয়াজ বিধিবিধান আছে, এগুলোকে মানতে না দেয়া এটা খুব ভালো কাজ না। আমি একইভাবে বলবো, বাংলাদেশে যারা সংখ্যা লঘু বলতে মানে যারা সংখ্যায় কম তাদেরকে তো সংখ্যালঘু বলা হয়, অথবা বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর বাইরে যে সমস্ত সম্প্রদায় আছে, আমি মনে করি, আমি সবসময় বলিও যে প্রত্যেকটা সম্প্রদায়ের তার তার মতো করে ধর্ম পালন করার অধিকার আছে, তাদের দেওয়া উচিত। ইসলাম ধর্মেই এটা বলেছে, কারো ধর্ম পালনে বাধা দিও না, এবং এরকম কোনো ধর্মের ব্যাপারে জোরাজুরি করতে নিষেধ করা আছে। ঠিক একইভাবে অন্য ধর্মগুলোরও উচিত। আসলে প্রত্যেকটা ধর্মের মূল বক্তব্য কি? শান্তি, সম্প্রীতি, ভালোবাসা, মানুষের কল্যাণ। এই তো মূল বক্তব্যগুলো তো এই। এটা যেমন ইসলামে আছে, তেমনি হিন্দু ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে, ইহুদি ধর্মে, সব ধর্মে আছে। মানবতার কল্যাণের কথাই বলা আছে, অথচ আমরা করি উল্টাটা বেশিরভাগ ক্ষেত্রে। এই উল্টা কাজ না করে যার যেখানে যে অধিকার, তার সেখানে সেই অধিকার দেওয়া উচিত, এটা জরুরি। এটা তার ধর্ম পালনের অধিকার, প্রত্যেকটা মানুষের একটা মৌলিক অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত করা কোনো গণতান্ত্রিক সরকারের, কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের উচিত না। যাই হোক, এরকম ছোট আর একটা খবর আছে হরমুজ প্রণালী নিয়ে। IRGC আজকেও ঘোষণা করেছে তারা গত 24 ঘন্টায় সম্ভবত 25টা জাহাজ তাদের নিজেদের তত্ত্বাবধানে নিজেরা গাইড করে পার করে দিয়েছে হরমুজ প্রণালী, তেলবাহী জাহাজ, তেলবাহী বা পণ্যবাহী জাহাজ। তো এখান থেকে ইরানের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে বলা হচ্ছে IRGC তত্ত্বাবধানে, IRGC এসকর্ট দিয়ে, গার্ড দিয়ে হরমুজ প্রণালী পার করে দিচ্ছে। গত 3-4 দিন ধরে এইভাবেই চলছে। তাতে বোঝা যায় যে হরমুজ প্রণালীতে কিছু জাহাজ চলাচল এখন করছে, এবং একেবারে যে বন্ধ অবস্থায় ছিল সেই বন্ধ অবস্থাটা থাকছে না, আস্তে 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 ক্লিয়ার হচ্ছে। দেখা যাক কি হয়। দর্শক, প্রথম যে খবর আমি আলোচনা করেছিলাম যে মার্কিন সেনাদের হতাহতের ঘটনা এবং ক্ষয়ক্ষতির যে ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়ে একটা ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। এই জায়গায় আমি একটা বক্তব্য ইরানের সর্বোচ্চ নেতা, যিনি গতকালকে হজবাণী দিয়েছেন, সেই হজবাণীর ভেতরে উল্লেখ করেছেন একটা গুরুত্বপূর্ণ কথা। এই বক্তব্যটা, এই গুরুত্বপূর্ণ কথাটা আজকের যে মূল আলোচনা, যে মার্কিন ক্ষয়ক্ষতি, সেনাদের হতাহতের ঘটনা, ঘাটির ক্ষয়ক্ষতি ইত্যাদি ইত্যাদি, এর সাথে খুব রিলেটেড। ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুস্তাফা খামেনি তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে এই মধ্যপ্রাচ্যে নতুন করে যে একটা আঞ্চলিক ব্যবস্থা গড়ে উঠছে, এই ব্যবস্থার সাথে বা বিশ্ব ব্যবস্থার সাথে সবাইকে খাপ খাওয়াতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। এর পাশাপাশি আরেকটা কথা বলেছিলেন যে মধ্যপ্রাচ্য কোনো মতেই আর আমেরিকার সেনাদের জন্য সেফ হ্যাভেন হবে না, অর্থাৎ নিরাপদ আশ্রয় হবে না। এই মধ্যপ্রাচ্যের কোনো দেশ, কোনো জাতি এদেরকে নিরাপত্তা দেবে না, নিরাপদ আশ্রয় হবে না। এর সবচেয়ে বড় যে কারণ, সেটা হচ্ছে এই মার্কিন টেলিভিশন চ্যানেল বা মার্কিন গণমাধ্যম CNN এর একটা অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে মধ্যপ্রাচ্যে 24টা ঘাঁটি আছে আমেরিকার, তার ভিতরে 16টা ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। আর আমি আজকে এই হতাহতের যে খবরটা পেলাম যেখান থেকে, সেটার নাম হচ্ছে ইন্টারসেপ্ট। এই ইন্টারসেপ্ট পত্রিকায় তথ্য দেওয়া হয়েছে যে মধ্যপ্রাচ্যে মোট 30টা ঘাঁটি আছে। এই 30টার ভিতরে 15টা ঘাঁটি একেবারে ড্যামেজ হয়ে গেছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বেশিরভাগ ঘাঁটিতে, যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ঘাঁটি, তার বেশিরভাগ ঘাঁটিতে সেনাদের থাকার মতো অবস্থা তো নেই। সেই সমস্ত ঘাঁটি সেনারা পালিয়ে লুকিয়ে থাকছে, এবং প্রচুর সংখ্যক সেনা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে সরিয়ে নেওয়া হয়েছে। এবং এই সমস্ত ঘাঁটি মেরামত করে সেখানে বসবাস করা খুব সহজ একটা ব্যাপার না। তার মানে মধ্যপ্রাচ্যে ইরান যে হামলা করেছে এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এই ধ্বংসযজ্ঞ কাটিয়ে ওঠা আমেরিকার পক্ষে সহজ কথা না। আর নতুন করে যদি যুদ্ধ হয়, আমি বারবার বলি, ইরান এই যুদ্ধ থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছে, গত বছরের জুন মাসে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের অভিজ্ঞতা কাজে লেগেছে এইবার 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে। আর 28 ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হয়ে যে প্রায় 40 দিন চললো, এই যুদ্ধে যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা এবং এই শিক্ষা ইরান কাজে লাগাবে যদি নতুন কোনো হামলা করে। ইরান কিন্তু বারবার বলে এই কথাটা, বারবার বলে এই কারণে যে ইরান আসলে কিছু শিক্ষা নিয়েছে। যেমন আমি গতকালকে বলেছি F-35 এর যে বিষয়টা, এটা এমন একটা টেকনোলজি ইরানের হাতে এসেছে, ইরান নিজে আবিষ্কার করেছে, যে টেকনোলজি দিয়ে আমেরিকার F-35 বিমান সহজেই কুপঘাত করা সম্ভব। একটা করে টেস্ট করা হয়ে গেছে, যখন সফল হয়েছে তখন কিন্তু এখন সে টপাটপ বাকিগুলোতেও পারবে করতে। এরপরে তার নিজের বিমান F-5 যে পুরনো বিমান, সেই বিমানকে আধুনিকায়ন করে কুয়েতের বিমান ঘাঁটিতে, যেখানে অত্যন্ত সুরক্ষিত বিমান ঘাঁটি, আমেরিকার বিমান ঘাঁটি, সেখানে তো সুরক্ষা ছাড়া এমনি হুট করে একটা ঘাঁটি বানায়নি। এই সুরক্ষিত বিমান ঘাঁটিতে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরানের দুটো F-5 বিমান,
সে কথা বলা যাবে না। আসলে নামে আমরা চেহারা দেখছি F5, কিন্তু ওটা F5 না, কাউসার বিমান, ইরানের কাউসার বিমান। যাই হোক, তো এইরকম ভাবে মার্কিন ঘাঁটি, মার্কিন সেনা অবস্থানগুলো মধ্যপ্রাচ্যে মারাত্মকভাবে খারাপ অবস্থা আছে, এবং এগুলো এখন ইরানের কাছে জাস্ট ওয়ান টুর ব্যাপার। ইরানের সর্বোচ্চ নেতা গতকালকে বলেছেন এই কথাটা। আরো একটা কথা, সেটা হচ্ছে যে এই যুদ্ধের ভেতর দিয়ে একদম আমেরিকার সামরিক বাহিনীর যে দুর্বলতা, মানে ক্ষয়িষ্ণু অবস্থা বা তাদের যে নড়বড়ে অবস্থা, এই নড়বড়ে অবস্থা, দুর্বল অবস্থা একদম পরিষ্কার হয়ে গেছে। কেন এই কথা বলছেন ইরানের সর্বোচ্চ নেতা? এই কথা বলছেন এই কারণে যে বিপুল পরিমাণে সেনা হতাহত হয়েছে, আমেরিকার বেশিরভাগ ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। শুধু তাই না, আমেরিকার যে বিশ্ববিখ্যাত জেরাল্ড আরফোর্ড যুদ্ধজাহাজ, যেটা বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী যুদ্ধজাহাজ এবং যা আমেরিকার গর্বের ব্যাপার, $1300 কোটি খরচ করে এই জাহাজ বানানো হয়েছে, সেই জাহাজ তো যুদ্ধই করতে পারেনি ঠিক মতো, এবং আগুন লেগে টেগে কি একটা হামলার শিকারে পালিয়ে টালিয়ে কোথায় চলে গেল, গ্রিসের ক্রিট ডকইয়ার্ডে গিয়ে এখন ঠিকঠাক হচ্ছে, তার চিকিৎসা দিচ্ছে, সে জাহাজ ঠিকঠাক করা হচ্ছে। আগামী 1 বছরের ভিতরে এই জাহাজ আর এই যুদ্ধের ক্ষেত্রে আসতে পারবে কিনা জানা নেই।